শোনো বাবারা, আমার তো বয়স হয়ে গেছে। আমার বয়সে যারা ছিল অনেকেই মারা গেছে, আর আমি কখন আল্লাহর ডাকে চলে যাই ঠিক না। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমার যা সয় সম্পত্তি আছে আমি তোমাকে দুই ভাইয়ের মধ্যে সমান ভাগ করে দিতে চাই। হ্যাঁ, এখন আমি শুনতে চাই তোমাকে দুই ভাইয়ের কোনো আপত্তি আছে কি? হব্বা আমগো সয় সম্পত্তি আমগো দুই বাইরে বাটবাট্টা করে বুঝাই দেন। আমরা চাষবাস করি, যা খুশি তাই করি, এটাই ভালো। আব্বা, আপনি মরার কথা কইতেছেন কেন? আপনি মরবেন কেন? আমার সম্পত্তির তো কোনো দরকার নাই। আপনি আমার মাঝে 1000 বছর বেঁচে থাকবেন। আমি আল্লাহর কাছে দোয়া করুম আপনার আগে জানে আমার মরণ হয়। শোনো বাবা, কোনো বাবারাই চায় না সন্তানের লাশ কাঁধে নিতে। আমিও তা চাই না। আমি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি তোমরা দুই ভাই 1000 বছর আল্লাহ তোমাকে আয়ু দেখ। আর আমি সেই জন্যই চাই যে আমি থাকতে থাকতে তোমাকে দুই ভাইয়ের মধ্যে আমার এই সম্পত্তিগুলা সমানভাবে আমি ভাগ করে দিতে চাই। হ্যাঁ আব্বা, এইটা আপনি ঠিকই বলছেন। ছোট বউ আর কয়দিন হয়েছে এই বাড়িতে বউ হয়ে আসছে। আমি সেই কত বছর আগে এই বাড়িতে বউ হয়ে আসছি, সেই থেকে দেখতেছি সংসারের অনেকটা দায়িত্বই আপনার বড় ছেলে পালন করে। আর সংসারের যা যাবতীয় কাজ আছে সব কিছু তো আমার একা হাতেই সামলাইতে হয়। এবার যদি সব সম্পত্তি ভাগ-বাটোয়ারা করে দেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, নিজেদের কাজগুলো নিজেরা গুছাই নিতে পারি। ও আচ্ছা আচ্ছা, তা ছোট বৌমা, বড় বৌমার কথা তো শুনলাম, তারা জমি জমা ভাগ করে নিতে চায়, তুমি কি বলো? আব্বা, আপনি হইলেন কি আমাগো মাথার উপরের বটগাছ। আপনি যতদিন বাইসা থাকবেন আপনার ছায়ায় ঠিক ততদিনই আমরা থাকবো। জাগা জমি কিছুই চাই না, আপনার ছায়া তলে আমরা থাকতে চাই। শোনো বৌমা, বাবা হিসাবে তো আমার একটা দায়িত্ব আছে, তাই আমি চাই মরে যাওয়ার আগে আমার দুই ছেলেরে ইনসাফ মতো আমার সয় সম্পত্তি যা আছে সমান ভাগ করে দিই। আরেকটা কথা তোমরা মনোযোগ দিয়ে শোনো, তোমরা তো জানো ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস, যারা অসহায় লোক আছে তাদের দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি না। আমি কিন্তু নিজে একবেলা না খাইয়াও কিন্তু ওদেরকে খাওয়াইছি। তাই আমি চাই আমার সন্তান হইয়া তোমরাও কিন্তু এই কাজটা সব সময় করবা, আর তোমার আশপাশে যারা আছে, যারা অসহায় লোক আছে তাদের পাশে যায় দাঁড়াবা। দরকার হইলে তুমি একবেলা না খাইয়া থাকবা, কিন্তু ওই লোকটারে খাওয়াবা। আব্বা, আপনার জীবনে আপনি তো এক ফোঁটা জমি জমা বাড়াইতে পারেন নাই। আমার দাদা শ্বশুর যেগুলো রেখে গেছে ওইগুলাই নাইরা চেরা খাইতেছেন। আপনি যদি একটু চালাক চতুর হইতেন তাহলে সম্পত্তি আরো 3 ডাবল বাড়াইতে পারতেন। কারণ বর্তমানে সম্পত্তির যে দাম বাড়ছে কি আর কমু। বৌমা, এই দুনিয়াতে সয় সম্পত্তি যার যত বেশি তত তার অত হিসাব। শুক্রিয়া, আমার বাপ দাদারা যেই সম্পত্তি রেখে গেছে ওইটাই তো আলহামদুলিল্লাহ। তা আমিও সেই সম্পত্তি এই তোমাকে দুই ভাইয়ের মধ্যে সমানভাবে ইনসাফ মতো ভাগ করে দিয়ে যেতে চাই। আরেকটা কথা বাবা, আমি আশা করব এই সয় সম্পত্তি তোমরা অক্ষত রাখবা। আব্বা, আপনি যেমন দাদার সম্পত্তি আগলায় রাখছেন, একটা কানা করেও আপনি খোয়ান নাই, তেমনি আপনি দোয়া করবেন আমাদের জন্য। আমরা যেন আব্বা আপনার রেখে যাওয়া সম্পত্তি আমার সন্তানদের জন্য বুঝাই দিতে পারি। সম্পত্তি ভাগ হইলো না, আবার সন্তানদের দান কইরা দিব। আব্বা, আপনি যত তাড়াতাড়ি পারেন আমগো সম্পত্তি আমগো বুঝাই দেন, আমরা আমগো সম্পত্তি নিয়ে বয়ে থাকি। শোনো বাবা, তোমরা চাইলে তো জমি জমা আজকেই আমি ভাগ করে দিতে পারি, সমস্যা নাই। তয় আমি তোমার একটা কথা বলি, ওই যে বিধবা ফেলি, ওই ফেলির ওইখানে কিন্তু আর তুমি যাইও না, জবরদখল কইরা কিন্তু ওই জমি নেওয়ার কিন্তু চেষ্টা করো না। আর যা আছে আমাগো তাই শুক্রিয়া করো। আব্বা, ওই জমি আমি কেমনে দখল করলাম? আমগো দাদা ওই সম্পত্তি ফেলে দিছিল থাকার লিগা, ওয়ারি সূত্রে এখন জমির মালিক তো আমরাই। আমগো জায়গা আমরা বুঝা নেবো না? আমাগো ছিল বাবা, কিন্তু আমার বাবা যেহেতু ওই ফেলিরে ওই সম্পত্তি দিয়ে গেছে, অতএব সেই সম্পত্তি এখন আমাগো না, ওর উপরে আমাদের এখন কোনো হক নাই। আব্বা, বেয়াদবি মাফ করবেন। মিয়া ভাইরে আমিও আগে বুঝাই বলছিলাম, ফেলি দাদিরে তো ওইটা আমাদের দাদা যান বুঝাই দিয়ে গেছিল, দান করে গেছিল। ওই জমির উপর তো আমাদের কোনো হক থাকতে পারে না। তো ফেলি দাদি গরিব মানুষ, অসহায় মানুষ, ওই জমিটা ওনার কাছ থেকে নিয়ে গেলে ওনার রাস্তা রাস্তায় ঘুরতে হইব। ওই জমির উপরে আমার কোনো দাবি নাই। মিয়া ভাইরে একটু যদি বুঝাই বলে দিতেন তাহলে মনে হয় ভালো হয়।
শুনলা তো, তোমার ছোট ভাই কিন্তু ওই জমির অধিকার ছাইড়ে দিছে। তোমার ছোট ভাইয়ের আর ওই জমিতে কোনো দায় দাবি নাই। অতএব তুমি আমার বড় ছেলে, তুমিও কিন্তু ওই সম্পত্তির উপরে আর কোনো লোভ করো না। ওই সম্পত্তির লোভ ছেড়ে দাও, দাবি ছেড়ে দাও। মসজিদে তো আজান দিয়ে দিছে, তোমরা দুই ভাই আমার সাথে চলো। আব্বা আমার একটু ওই পারে যাওয়া লাগবে, সময় নাই। তোমারও কি কোনো কাজ আছে? না আব্বা, আমার কোনো কাজ নাই, আপনি আগান, আমি অজুকটা করে আসি। আচ্ছা ঠিক আছে, আসো। আল্লাহ, না, তোমার বাবার কথা বলে লাভ নাই। জীবনে তো কোনো কাম কাজ করে নাই। তোমার দাদা কিছু সম্পত্তি নাই গেছে, ওইগুলোই নাড়াচাড়া করে খাইতেছে। চেয়ারম্যান সাহেব, রাস্তার সাথে 32 কাঠা জমি, জমি তো না, সোনার হরিণ। সেই সোনার হরিণ দখল করে আছে ফেলি দাদি। এখন কি করে উদ্ধার করা যায় হেডা কোন? আরে তোমার বাবা তো অশিক্ষিত মানুষ। আগে যেমন দই চিরা খাওয়াইয়া 10 বিঘা সম্পত্তি লেখা নিছো না, আবার যদি পারো তোমার বাবারে নিয়ে গিয়া লুঙ্গি পাঞ্জাবি কিনা দিয়া মিষ্টি খাওয়াইয়া তো আরো 10 বিঘা সম্পত্তি লেখা নেও। শোনো, একটা মিস্ত্রি নিয়ে গিয়া বিধবা ফেলির সম্পত্তির চারিদিক দিয়া বাউন্ডারি দিয়া দাও। ইয়া উষা করে বাউন্ডারি দিও, যাতে ওই ফেলি বাউন্ডারির বাইরেও যাইতে না পারে, ভিতরেও যাইতে না পারে। তাইলে দেখবা এমনিই সম্পত্তি চাইটা চলে গেছে। চেয়ারম্যান সাহেব, কথা খারাপ না, তুই যদি আবার বিচার টিচার বহায়। আরে বিচার গেলে তো আমার কাছেই যাইব। আমি একটা বিধবা ভাতার কার্ড দিয়া তারে বুঝাইয়া দিব। তবে আমার কিন্তু অর্ধেক ভাগ দিতে হইব। ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না চেয়ারম্যান সাহেব, জমির অর্ধেক ভাগ আপনি ঠিকই পাইবেন। আমি এখন মিস্ত্রি নিয়ে যাই, জমির চারপাশে কিভাবে বাউন্ডারি দেওয়া যায়। ঠিক আছে, তুমি এখন যাও, কোনো চিন্তা করো না, আমি তো তোমার সাথে আছি। যাও যাও। ফারুক, পুরা জায়গাটা তো মনে দেখাইলাম আমি। ওইন থেকে পুরাটা রাউন্ড হইব, এই জায়গায় না আমার একটা গেট হইব। এই জায়গায় না? হ্যাঁ, এই জায়গায় না একটা গেট হইব। পুরাটারে তুমি দেওয়াল তুলবা, মানুষ যেন আইতেও না পারে, যাইতেও না পারে। সিস্টেমটা কি কলম করে হইব না? হ্যাঁ, কলম করে হইব। 17,000-এর মতো ইট লাগবো। তোমার যা যা লাগে তুমি তাই তাই করো, পুরো হিসাব করে আমার একটা হিসাব দিবা, আমি তোমার টাকা বুঝাই দেবো। ঠিক আছে? রাহাত, দাদা ভাই, আমার জায়গায় বাউন্ডারি দিব মানে? এই, কে কইছে এটা আপনার জায়গা? এটা আমাগো পৈতৃক সম্পত্তি, এটা আমাগো জায়গা, এটা এখন আমার জায়গা। তোমাগো জায়গা ছিল, কিন্তু তোমার দাদা এই জায়গাটুকু আমার নামে দান শর্ত রেজিস্ট্রি করে দিয়ে গেছে। রেস্টোরি চলে না, আর আপনি আইছেন দান শর্ত নিয়ে। এতদিন বোক দখল করে খাইছেন। এখন আমি এটারে বাউন্ডারি দিমু, এটা ছোট্ট একটা জুতার ফ্যাক্টরি হইব। আপনি জানগা। কি কও দাদা ভাই, আমি 32 বছর ধইরা এই বাড়িতে আছি, আমার জায়গা ছেড়ে আমি যাবো কেন? তুমি আমারে কি কইতাছো? আমার বাড়ি ছেড়ে আমি কই যাবো? কই যাবেন আমি কেমনে কমু? এই জমির ওয়ারি সূত্রে এখন মালিক আমি। আপনি এই জমি ছেড়ে জানগা। দেখো দাদা ভাই, আমার স্বামী আর আমি তোমাগো বাড়িতে আমরা পেটে ভাতে কাম করতাম, 12 মাস থাকতাম, আমাকে কোনো বেতন দিত না। তা তোমার দাদা মরার আগে আমাকে এই জায়গাটুকু লিখে দিয়ে গেছে। কিন্তু তুমি এখন আইছো কেন? তোমার বাপ তো কোনো দিন আসি নাই। তোমার দাদা মরে যাওয়ার আগে আমার নামে দান শর্ত লিখে দিয়ে গেছে। তোমার বাবা তো কোনো দিন আসি নাই, তুমি এখন আইছো কেন দাদা ভাই? আমি এখন কই যাই কও? আমি বিধবা মানুষ, আমার সন্তান আদি কিছুই নেই, আমি কই যাবো কও? কই যাবেন আমি কেমনে কমু? এই জমির ওয়ারি সূত্রে এখন মালিক আমি। আপনি এই জমি ছেড়ে জানগা। না, আমি আমার জায়গা ছাইরা আমি কোথাও যাবো না। দাদি, আমার জায়গা আমি পুরাটা বাউন্ডারি দিমু। তুমি বাইরে থাকবা না ভিতরে থাকবা তোমার বিষয়। তার সাথে তুমি বাইরে যাওগা, বাইরে গেলে কাম টাম করে খাইয়া পারবা, বাইসা থাকবা, ভালো থাকবা। ফারুক, তুমি চলো, তুমি আজকের ভিতরে ইট টিট কি লাগে, সিমেন্ট টিমেন্ট লাগে সবকিছু আনো। হাই 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 হাই, এটা কি কয়ে গেল? এটা কি কয়ে গেল? আমি তাহলে কি খাই বাথুম? আমি কই যাবো? না না, আমি আমি এক কাম করি, আমি ওর বাপের কাছে যাবো। আমি ওর বাপের কাছে যাই বিচার দিমু। হ হ, আমি ওর বাপের কাছে যাই। আমি আর কই যাবো, কার কাছে যাবো, কি
এই যে দাদা ভাই, এই তোমার লগে আমার কিছু কথা আছে। তুমি কানতে কানতে কই যাইতেছো? তোমাকে বাড়ি যাইতেছিলাম। আমাগো বাড়ি যাইতেছো মানে আমাগো বাড়ি তো এইদিকে না। তা আমাগো বাড়ি তো এইদিকে। এদিকে এই দাও ভাই, আমার সব তালগোল পাকাই গেছে ভাই, আমার সব তালগোল পাকাই গেছে। আচ্ছা তালগুল পাকায় কে যাই করো, তুমি কানতে কানতে আমাগো বাড়িতে যাইতেছিলে কেন সেটা কও। যাইতেছিলাম তোমার বাবার কাছে একটা বিচার দিতে। তোমার বড় ভাই আমার জায়গা সম্পত্তি সব নিয়ে নিতেছে, মিস্ত্রি নিয়ে গেছে, বাড়ির চারিপাশে বাউন্ডারি দিয়ে দিতেছে। কইছে আমি বাড়ির ভিতরেও যাইতে পারুম না, বাড়ি থেকে বাইরেতেও পারুম না। আমি এখন কি করব ভাই, আমি কই যাব কও? আমার ভাই আপনার বাড়িতে যে এই কথা কইছে যে আপনার বাড়িতে যে বাউন্ডারি দিব আপনি যাতে বাইরেও যাইতে না পারেন ভিতরেও না যেতে পারেন। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এটা কি কোন? দাদা ভাই, এখন যদি তোমার ভাই আমার জায়গা জমি সব দখল করে নেয় তাহলে আমি কই যাবো ভাই, কই যাবো কও? আমার তো কোনো জায়গা নাই যাওনের। দাদি তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না, তুমি এখন বাড়িতে যাও, আমি দেখতেছি কি করা যায়। হ্যাঁ আচ্ছা ভাই। শহীদ ভাইয়ের এই পোলাটা কত সুন্দর, আর বড় পোলাটা ওইটা একটা হারামি জালিম। আল্লাহ এই পোলাটারে তুমি ভালো করে দিও, ভালো রেখো। হে আল্লাহ আমার বাড়ি ঘরটা তুমি ফিরাইয়া দিও, আল্লাহ আমার বাড়ি ঘরটা ফিরাইয়া দিও। কি ব্যাপার, মন খারাপ করে অফিস থেকে আসলা যে? সেভাবে আমি চাকরিটা ছাইড়া দিছি। কি বলতাছো? চাকরি ছাইড়া দিছো মানে? এখন তুমি কি করবা? কি করব মোটামুটি একটু চিন্তা করছি, বাজারে একটা মুদি দোকান দেব, যদি মুদি দোকান না হয় তাহলে একটা চায়ের দোকান দেব। কি তুমি চার দোকান দিবা? তুমি মাস্টার্স পাস করা একটা ছেলে, তুমি যদি চার দোকান দাও গ্রামে আমাদের মান সম্মান কিছু থাকবে? মান সম্মান দিয়ে আর কি করবা বলো? আব্বারে দেখো না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এলাকার মানুষ কোনো বিপদে পড়লে সর্বপ্রথম উনি ঝাঁপায় পড়ে, কোনোদিন হারাম খাবার খায় নাই, হারাম পথে ইনকাম করে নাই। আমি তার ছেলে হয়ে এরকম হারাম চাকরি কেমনি করি কও? আমার যে চাকরি, এই চাকরি তো পুরোটাই হারাম টাকার উপরে। মানুষরা কিস্তি দেয়, ওইখান থেকে সুদ আসে, ওই সুদের টাকা দিয়ে আমাদের বেতন হয়। এই জন্য ভাবছি যে এরকম বাপের সন্তান হইয়া হারাম চাকরিটা বাদ দিয়া 2 টাকা কম আসুক, হালাল পথে ইনকাম করো। তুমি তো জানো আমার দাদা অনেক জমি রেখে গেছে, আমার আব্বা এগুলো ভোগ করলো। আব্বা তো আর ওই জমি বিক্রি করে নাই, পারলে উনি আরো কিনছে। আব্বা যদি আল্লাহ না করুক কিছু হয়ে যায়, এই জমির মালিক তো আমরাই। তাই ভাবতেছি যে সামান্য কিছু টাকার জন্য হারাম পথে উপার্জন না কইরা, ছোট হোক অল্প কিছু টাকা দিয়ে আমরা হালালভাবে চলাফেরা করবো। সেটা হোক নুন ভাত। নুন ভাত খেয়ে আমার সাথে থাকতে পারবো না? হারাম পথে কোরমা পোলাও খাওয়ার থেকে হালাল পথে ডাল ভাত খাওয়া অনেক ভালো। তুমি যদি ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারো তাহলে আমি কেন পারবো না? এই জন্যই তোমার আমার লক্ষ্মী বউ বলি। আচ্ছা আরেকটা কথা শোনো, আমি আসার সময় ফেলি দাদির সাথে দেখা হয়েছিল, জানো উনি কান্না করতেছিল। আমার বড় ভাই মিস্ত্রি নিয়ে গেছে, যে ওই মিস্ত্রি দেখাই দিয়ে আসছে তার বাড়ির চারিদিক দিয়ে বাউন্ডারি দিব, বাউন্ডারি দিলে উনি বেরোইতেও পারবে না, যাইতেও পারবে না, উনি আবদ্ধ হয়ে ওইখানে ইচ্ছাকৃতভাবে উনি চলে যাবে, এইরকম হুমকি তুমকি দিয়ে আসছে। ওনাকে এমন ব্যবস্থা করবে উনি যাতে নিজে ইচ্ছে এখান থেকে চলে যায়। আচ্ছা, তুমি বলতো কি করা যায়? তুমি আমি তো আর কিছু করতে পারবো না। অবশ্যই মুরব্বীর এই বিষয়ে ভালো বোঝে। আচ্ছা আমরা যদি বাবার কাছে গিয়ে বলি, বাবা এই বিষয়টা সমাধান করতে পারবে, বাবাই পারবে ফেলিদাদের জমি রক্ষা করতে। ঠিক কথা বলছো, চলো। করে তো 2 টাকার চাকরি, তাও আবার ছাইড়া দিয়ে এসে হালাল হারাম শিখাইতে আসছে। হালাল হারাম আমার স্বামীর পিছনে লাগছিস না? আরে নিজেদের সম্পত্তি নিজেরা দখল নিব, তোরে তো জলে কেন? সম্পত্তির ভাগাভাগি যখন নিবি তখন কি আমার স্বামীর সম্পত্তি আমি ছাইড়া দেবো নাকি? বাবার এই বিচার দিতে গেছিস না আমার স্বামীর নামে? দেশ বিচার তোদেরকে বুঝাই দিব না, আসুক আমার স্বামী। বাবা, বাবা,
আরে কি রে রাকিব, কি হয়েছে? আব্বা আমি অফিস থেকে আসার সময় ফেলি দাদির সাথে দেখা হয়েছে। উনি কান্না করতেছিল। পরে আমি ওনাকে জিজ্ঞেস করছি কান্না করতেছেন কেন। পরে উনি বললো যে আমাদের বড় ভাই নাকি ওনার ওইখানে যায়া মিস্ত্রি নিয়ে গেছিল। মিস্ত্রি নিয়ে ওনাকে বলে আসছে ওনার বাড়িটা টোটালটা ইয়া করবে, বাউন্ডারি করে দেবে। এত উঁচা করে বাউন্ডারি করবে যাতে করে উনি বাইরেও যাইতে না পারে, ভিতরেও আসতে না পারে। মূলত আব্বা উনি আর কি জমিটা দখল করতে যাচ্ছে। কি রাহাত রে, এত করে বললাম যে তুই ওই জমির সীমানায় তুই যাবি না, তারপরেও গেছে ওই জমিতে বাউন্ডারি দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, বসো তোমরা, আজকে রাহাত আসুক, তারপরে দেখি কি করা যায়। কইছিলা তুমি এদিকে যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, সেই খবর কি রাখো তুমি? ষড়যন্ত্র চলতেছে মানে? কিসের ষড়যন্ত্র? কিসের আবার? ফেলিদাদি যে জায়গাটা দখল করে রাখছে, তুমি যে মিস্ত্রি নিয়া সেই জায়গাটা উদ্ধার করতে গেছিলা, সেটাই তোমার ছোট ভাই দেখা আসছে। বাড়িতে আইসা বোর লগে ফুসুর ফুসুর গুজুর গুজুর কইরা যুক্তি কইরা এখন গেছে আব্বার কাছে বিচার দিতে। তারা এই ফোন দিয়ে আসছে যে কোনোভাবেই ফেলিদাদির জমি তোমাকে উদ্ধার করতে দিবে না। আরে ওইটা আমাকে বাপ দাদার প্রত্যেক সম্পত্তি, ফেলি দাদি বোক দখল করে খাইতাছে, ওটাকে উদ্ধার করুম না? সেটা তো তুমি আর আমি বুঝি, তোমার ছোট ভাইরে কে বুঝাইবো? তোমার ছোট ভাই করে তো মাত্র 2 টাকার চাকরি, এখন আবার হালাল হারাম বুঝাইতে আসছে। সে নাকি বাজারে মুদির দোকান দিবে, মুদির দোকান না পারলে চায়ের দোকান দিবে, তাও নাকি ডাল ভাত খেয়ে থাকবে, হালাল পথে চলবে। আর আমরা বুঝাইছে যে হারাম পথে চলি। আমরা হারাম পথে চলি না হালাল পথে চলি, সেটা তোমার ছোট ভাই দেখতে হইব কেন? আরে রাকিব 2 কলম লেখাপড়া করছে না, ওর লেখাপড়া আমি ছুটাই দিমনি। আর শোনো, বাপের কাছ থেকে অলরেডি 10 বিঘা জমি লেখা নিছে, বাকি জমি কেমনে লেখা নিতে হয় ওটার ব্যবস্থা আমি করতেছি, তুমি কোনো টেনশন নিও না। শোনো, সে 2 কলম লেখাপড়া করুক আর 5 কলম লেখাপড়া করুক, সে কিন্তু মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে। তার মাথায় যে গিলু নাই সেইটা মনে করো না। তোমার জীবনে তো তুমি স্কুলের বারান্দায়ও যাও নাই, ওই চেয়ারম্যানের ব্রেন আছে, তার ব্রেনটারে ভাঙায়া খাইতেছো। এইগুলা না কইরা নিজে কিভাবে ফেলিদাদির জায়গাটা এবং তোমার বাপের বাকি সম্পত্তিটাও নিজের নামে লেখাই নিবা সেই চিন্তা করো। বাবারে ম্যানেজ করার দায়িত্ব তুমি আমার উপর ছাইরা দাও। তুমি খালি বাবারে কেমনে একটু সেবা যত্নটা বাড়াই দিবা এই চিন্তা করো। কেমনে জায়গা সম্পত্তি সব নেওয়া যায় ওটা আমি দেব, তোমার ওটা নিয়ে চিন্তা করা লাগবে না। চলো। ইদানিং চেয়ারম্যানের সাথে রাহাদের একটু উঠা বসাটা বেশি, তাই তো বলি রাহাদের ব্রেনটে তো এত কিছু না। আজকে আসুক, আজকে আসুক, আমি দেখাই দিছি মজা। রাহাত কই গেছিলা? বাবা ওই চেয়ারম্যানের লগে দাওয়াতে গেছিলাম। চেয়ারম্যানের একটা বিয়ের দাওয়াত ছিল তো, অনেক জোরাজোরি করলো, না যায় আর পারলাম না, দাওয়াত থেকে এলাম। চেয়ারম্যানের সাথে দাওয়াতে গেছিলা নাকি ওই বিধবা ফেলির জমিতে বাউন্ডারি দেওয়ার জন্য গেছিলা? বাবা গেছিলাম, ওই ফেরার পথে ফেলি দাদির জমিতে একটু গেছিলাম, মিস্ত্রি নিয়ে গেছিলাম, কত গাড়ি ইট লাগে, কত টাকা বাউন্ডারি দিতে খরচ টরচ যাইবো, এই বিষয়ে একটা হিসাব কিতাব করলাম আর কি। নিজেকে জমি ফেলি দাদি বোক দখল করে খাইতেছে, এই আর কি। রাহাত, তোমারে এত করে বলার পরেও তুমি কোন সাহসে মিস্ত্রি নিয়ে ওই বিধবা ফেলির জমিতে গেছো বাউন্ডারি দেওয়ার জন্য? আর তুমি কি পারবা ওই ফেলির 1 ফোঁটা চোখের পানির মূল্য দিতে? বাবা আমাকে জমিটা ফেলে দাদি বোক দখল করে খাইতেছে, তাহলে আমার জমিটা কি আমি বুঝা নিব না? না, ওই জমি তোমার না, ওই জমি আমাদের না। তোমারে আমি বারবার কিন্তু বলছি, তোমার দাদা মানে আমার বাবা ওই জমি ফেলিরে দিয়ে গেছে। তুমি আবার সেই জমিতে যাও তুমি মিস্ত্রি নিয়ে বাউন্ডারি দেওয়ার জন্য। বড় ভাই এতদিন তোমার কিচ্ছু বলি নাই, তুমি যা খুশি তাই করছো। আমার বলারও উচিত না, আমি তোমার ছোট, কিন্তু এটা না বলেও পারতাছি না। তুমি একটা বারের জন্য বাবার মান সম্মানের কথা চিন্তা করো নাই, আমার দাদার কথাও কোনোদিন চিন্তা করো নাই। দাদা বড় মুখ করে ফেলি দাদির এই জমিটা দান করে গেছে, তার তো 3 কোলে কেউ নাই। আব্বা জীবনে কোনোদিন ওই জমি দখল করতে যায় না, ওই জমির দাবিও করে নাই কোনোদিন। তুমি তার ছেলে হয়ে এটা কোন হিসাবে যাও এটা দখল করতে?
বাবা অশিক্ষিত মানুষ, নিজের জায়গা জমি ঠিক মতো বুঝে খাইতে পারে নাই, তাই বলে আমাকে জমি আরেকজন ফাও ফাও বয়ে খাইবো আর আমরা রাস্তা এসে দিহুম। আহা তোমরা চুপ করো না। আর শোনো রাহাত, আমি তোমাকে শেষবারের মতো বলতেছি, দ্বিতীয়বার ওই ফুলির জমিতে তুমি পা রাখবা না। কথাটা মাথায় ঢুকিয়ে রেখো। এখন রুমে যাও। চেয়ারম্যান, তুমি আমার বন্ধু মানুষ, তুমি বন্ধু হইয়া আমার সংসারে একটা আগুন লাগাবার চেষ্টা করতেছো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান। ওয়ালাইকুম সালাম। তা ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। দুই ছেলের মাঝে নাকি সমস্ত জায়গা জমিন ভাগ করে দিতেছো? আজকাল সম্পত্তির জন্য ভাইয়ে ভাইয়ে খুনাখুনি করে। এই যে কিছুদিন আগে দেখলাম তো ওই যে চট্টগ্রামে সম্পত্তির জন্য নিজের বাপরে দুই ভাইতে খুন করে ফেলাইলো। তাই আমি চাই আমার মৃত্যুর পর ওরা দুই ভাইতে যেন এই সম্পত্তি নিয়ে খুনাখুনি না করে, কোনো ঝামেলা না করে। সেই জন্য আমি জীবিত থাকতে ওদের মধ্যে সুন্দরভাবে ভাগ করে দিয়ে যেতে চাই। তোমার বড় ছেলের সাথে দেখা হয়েছিল চা দোকানে, বললো বিধবা ফেলে নাকি তোমাকে 32 কাঠা জমি দখল করে রাখছে। আরে চেয়ারম্যান, কি ফাও কথা কও? কে বলছে যে ওই জমি ওরা দখল করে রাখছে? আরে ফেলি আর ফেলির জামাই সারা জীবন আমাগো বাড়িতে কাজ করছে। আমার বাবা ওদের খুব ভালোবাসতো, ওরা তো অসহায়, ওগো জায়গা জমি নাই, থাকার কোনো জমি ছিল না। আমার বাবা দয়া কইরা ওগো ওই জমিটা দান করে গেছে, তাই ওরা ওই জমিতে থাকতেছে। আর দান করা জমি দখল করা যায় না। আরে জমি তো রেস্ট্রি করে দেওয়া যায় নাই, এটা তো দান শর্ত করে দেয়া গেছে। এখন জমির মালিক তো তুমি, তোমার ছেলেরা। আমি বলি কি, ফুলির এইখান থেকে সরাইয়া আশ্রয়কান্তে পাঠিয়ে দিই, আর তোমাকে জায়গা তোমাকে ফেরত দিই। আচ্ছা চেয়ারম্যান, তুমি জানো না আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন? হ্যাঁ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে গেছেন, অসহায়ের সহায় হও, যার বস্ত্র নাই তারে বস্ত্র দাও, গরিব দুঃখীর পাশে দাঁড়াও, আর যারা ক্ষুধার্ত তাদেরকে খাওয়াও। আর তুমি আমারে এইগুলা কি কইতেছো? সারা জীবন আমার বাপ কিন্তু দান খরাত করে গেছে, অতএব আমার বাবার ধারাবাহিকতায় আমিও কিন্তু দান খরাত করে যাইতেছি। আর তুমি আমারে কইতেছো ওই জমি আমি ফেরত আনবো? অসম্ভব। শোনো শহীদ মিয়া, এত দয়ালদারি দেখাইয়া লাভ নাই। এলাকার মানুষজন তোমারে কইলো চেয়ারম্যানিতে দাঁড়াইতে, যে তুমি দাঁড়াইলে না। কেন দাঁড়াইলে না? কেন চেয়ারম্যানিতে খারাইলাম না এটা তুমি ভালো কইরেই কিন্তু জানো। চেয়ারম্যানিতে খারাইলে আর চেয়ারম্যানি করলে ভালো থাকা যায় না, সৎ থাকা যায় না। এই ধরো আমাগো গ্রামে অসহায় ঘর আছে, ধরো 20টা, আমার কাছে আসলো কার্ড আসলো 10টা। এখন আমি ওই 20 জন রে এই 10টা কার্ড কিভাবে ভাগ করে দেব কও? আচ্ছা, আরো ধরো যদি 2 গ্রামে কাইজা হয়, মানে ঝগড়া হয়, আর ওই 2 গ্রামের মধ্যে যদি আমার একটা আত্মীয় থাকে, তাহলে ওই ঝগড়ার সালিশ যদি আমি করতে যাই, তাহলে কিন্তু অবশ্যই আমি আত্মীয়র টান একটু হইলেও কিন্তু আমি টানবো। তাহলে কি আমার ওই সালিশটা ঠিক হইলো? আমার নীতি কি আমি ঠিক রাখতে পারলাম? আমি পারলাম না। তাই চেয়ারম্যানি করলে সৎ থাকা যায় না, সেই জন্য আমি চেয়ারম্যানিতে দাঁড়াই নাই। আচ্ছা বাদ দাও সব কথা, তুমি চেয়ারম্যানিতে দাঁড়াইলে না, ঠিক আছে, কিন্তু আমি চেয়ারম্যান হইয়া কি করছি শোনো। এই যে দিঘিটা দেখতেছো, এই দিঘিটা আমার 17 বিঘা, এটা আমার কিনা সম্পত্তি। 3টা ফ্যাক্টরি করছি, গ্যারেজের মধ্যে 2টা গাড়ি আছে। এসব কি আমি আমার বাবার জায়গা সম্পত্তি বেচা করছি? চেয়ারম্যানই করে এইসব আমি করছি। আচ্ছা বসি, এই যে তুমি বললা 17 বিঘা জায়গার মধ্যে তুমি একটা দিঘি করছো, 3টা ফ্যাক্টরি করছো, গাড়ি করছো, তুমি বুকে হাত দিয়ে বলো তো এই সম্পত্তিগুলা, এই যে সবকিছু গাড়ি বাড়িগুলা, এগুলা কি তোমার বেতনের টাকা দিয়ে করছো? আসলে চেয়ারম্যানই করে যেই টাকা বেতন পাওয়া যায়, এই টাকা দিয়ে সংসারই চলে না, একটু এদিক সেদিক তো কিছু করতেই হয়। এই তো আসল কথা কইছো, একটু এদিক সেদিক কইরেই কিন্তু এইগুলা করছো, সৎ পথে কিন্তু করতে পারো নাই। আচ্ছা বসি, ওই যে তুমি বাড়িটা যে করছো, বাড়ির তো দরজা বানাইছো, আচ্ছা ওই কাঠমিস্ত্রি ওই দরজার কত বছরের গ্যারান্টি দিছে তোমারে? মিস্ত্রি তো 100 বছরের গ্যারান্টি দিছে,
100 বছরের মধ্যে এই দরজার মধ্যে গুণটাটা ধরবে না। মানুষের গড় আয়ু এখন হইল 63 বছর, তোমার তো বয়স 73 বছর পার হয়ে গেছে। দরজার গ্যারান্টি দিছে 100 বছর, গুণে ধরবে না। কিন্তু বশির মিয়া, তোমার শরীরে যে গুণ ধরে গেছে এই খবর কি তুমি রাখো? তাই বলি কি বশির মিয়া, অসৎ পথে ইনকাম করে কারি কারি সম্পত্তি কইরা ছেলে মেয়ের জন্য থুয়ে যাব, লাভ কি? হিসাব কিন্তু যার যার তার তার দিতে হবে। তুমি যত যাই কও ভাই, ওই রাস্তার পাশের ফেলির জায়গাটা তোমার দরকার না হইতে পারে, কিন্তু তোমার ছেলেদের তো দরকার। তুমি কইলে ওই জায়গাটা আমি দখলমুক্ত করে দিতে পারি। বাবা, এখন তো দেখতেছি মার থেকে মাসির দরদ বেশি। আমার ছেলের জন্য তোমার খুব দরদ উদলায় পড়তেছে। শোনো চেয়ারম্যান, তুমি কিন্তু আমারে ভালো করে চিনো। সেই ছোটবেলা থেকে কিন্তু আমরা একসাথে বড় হয়েছি। আমি এই মুখ দিয়ে যা বলি সেটা কিন্তু আর ফেরত নেই না, বুঝতে পারলা? কথাগুলা মাথায় ঢুকায় রাখো। আর শোনো, চার দাওয়াত রইলো, বাড়িতে যায় চা খাই আইসো। দাতা হাতেম তাই হয়েছে, আবার আমার চা খাওয়ার দাওয়াত দিয়ে গেল। আমি যেন আর বাড়িতে চা খাই না। আব্বা, এই ধরেন আপনার কফি। চিনিটা ঠিক আছে কিনা একটু জানান। আব্বা, আপনার একটা কথা বলার ছিল। বলো, কি বলবা? এই বাড়িতে বউ হয়ে আসার পরের থেকে দেখতাম আপনি প্রচুর রসগোল্লা খাইতে পছন্দ করেন, কিন্তু অনেক দিন ধরে হলো বাড়িতে রসগোল্লা আনা হয় না, আপনার খাওয়া হয় না। তাই কালকে রাত্রে আপনার ছেলেরে বললাম যে অনেক দিন ধরে তো আব্বাই রসগোল্লা খায় না, তুমি 2-1 কেজি রসগোল্লা নিয়ে এসো, আব্বা খাবে। কিন্তু আপনার ছেলে কি বলছে জানেন? আমার আব্বা প্রচুর রসগোল্লা খাইতে জানে, 2-1 কেজি রসগোল্লাতে আব্বার তো মুখেও লাগবে না। তার চেয়ে ভালো আব্বারে শহরে নিয়ে যাবো, পুরা রসগোল্লার হাড়ির সামনে বসাই দেবো, আব্বা তুলবো আর খাইবো, তুলবো আর খাইবো। তাই বলছি কি আব্বা, আপনি আপনার ছেলের সাথে একটু শহরে যান, ইচ্ছে মতো রসগোল্লা খাইয়ে আসবেন। না বৌমা, এখন তো আমার বয়স হয়ে গেছে। তো এক সময় কিন্তু গাবলা ধইরে আমি রসগোল্লা খাইছি, বুঝছো? কোনো দাওয়াতে গেলে 1 গামলা পায়েস একবারেই মাইরে দিছি। এখন পারি না। তাছাড়া এই বয়সে এত রসগোল্লা খাইলে ডায়াবেটিস হয়ে যাবে বৌমা। কি যে বলেন না আব্বা, আপনার মতো লোকেদের যদি ডায়াবেটিস হয় তাহলে এর চেয়ে মুরব্বীদের কি হবে? আমি বলছি একদিন খাইলে ওই ডায়াবেটিস কিচ্ছু হবে না। যান খাই আসেন আব্বা। বৌমা, এই যে ওই যে দোকানে যাইয়ে খবর শুনি তো সবাই কবলি করে আজকাল মিষ্টি বেশি খাইলেই ডায়াবেটিস। তার মানে আপনি যাবেন না? না বৌমা, আমি মিষ্টি খাবো না। আচ্ছা ঠিক আছে, মিষ্টি খাবেন না ভালো কথা। তাই আব্বা, আপনার যখন যা লাগবো খালি একটাবার মুখ ফুইটা আমারে বলবেন। আপনি বলতে দেরি হবে, আপনার সামনে সবকিছু হাজির হইতে দেরি হবে না। বৌমা, তুমি বলছো, আমার খাওয়া হয়ে গেছে, আমি খুব খুশি হয়েছি তো। কোনো সমস্যা নাই, ঠিক আছে, তুমি এখন যাও। আর হ্যাঁ, আমি একটু বাইরের থেকে হাঁটাহাঁটি করে আসি। আচ্ছা আব্বা, ঠিক আছে। আচ্ছা। আল্লাহ আল্লাহ, আপনার দরবারে লাখ লাখ শুকর। আমার 2টা ছেলের বউ, সোনার টুকরা লক্ষ্মী বউ আমি পাইছি। শুক্রিয়া আল্লাহ, শুক্রিয়া। যাই, বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসি। বৌমা, ওজুর পানিটা তাড়াতাড়ি আনো, নামাজ পড়ে তারপর খাবো আমি। এই যে উজুর পানি। আচ্ছা ঠিক আছে। আর ও বৌমা, আমি তোমার যে বলছিলাম রুটি বানাবার জন্য, হয়েছে? বাবা, রুটি এখনো বানাইনি, রুটির ডো বানিয়ে রেখেছি। আপনি নামাজটা শেষ করেন, তারপর আমি নিজে গরম গরম রুটি আপনাকে ভেজে দেব। আপনি চুলোর পাশে বসেই খাবেন। আর সাথে 2টা ডিম সেদ্ধ করেছি আর গরুর মাংস ভুনা করেছি। বৌমা, আমি তো তোমারে বলছিলাম যে আমি রাতে রুটি খাবো আর একটা ডিম ভাজবা, আর তুমি কি করছো? 2টা সিদ্ধ ডিম আবার গরুর মাংস ভুনছো। এত খাওয়াইলে তো আমার হাই প্রেশার হয়ে যাবে।
বাবা, আমি তো জানি আপনার হাই প্রেশার আছে, এই জন্য আমি গরুর মাংসের ভিতরে মশলা দেইনি, হালকা মশলা দিয়ে গরুর মাংসটা ভুনা করেছি। আর বেশি না, অল্প পরিমাণে গরুর মাংস ভুনা করেছি। আর সেদ্ধ ডিম 2টা খেলে আপনি শরীরে শক্তি পাবেন, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আর দিন দিন আপনি একটু রোগা হয়ে যাচ্ছেন, আপনি হাঁটতে গেলে যে কষ্ট হয় সেটা আমি বুঝতে পারি। তাই ভাবলাম একটু ভারী খাবার দিই, আপনার শরীরের জন্য কাজে আসবে। বাবা, আপনি কি কাঁদছেন? না মা, কাঁদতেছি না। জানোই তো অনেক সুখে মানুষের চোখ দিয়ে পানি চলে আসে। আজ তোমার এই ব্যবহারে, তোমার এই কথা শুনে আমার মায়ের কথা গেল মনে পড়ে। আমার মাও এমনি করে আমার খেয়াল রাখতো, কোন খাবারটা আমি পছন্দ করি, কখন না খাই আসি, এই সব কিছু আমার মা খেয়াল করতো। আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আল্লাহ আমার সংসারে এমন একটা ছেলের বউ আমার ভাগ্যে দিছে। তুমি আমার ছেলের বউ না তো, তুমি আমার মা। আমি চাই এভাবে আপনি সব সময় আমার জন্য দোয়া করেন। আর মা যেহেতু আপনার জন্য খাবার রান্না করেছে, যেটা রান্না করেছে সেটাই আপনাকে খেতে হবে। তাই তাড়াতাড়ি উজু সেরে নামাজটা পড়ে নিন, আমি খাবার রেডি করছি, সময় চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। বাবা, রাত তো অনেক হয়েছে, আপনার ছেলে হয়তো বা আসতে আরো দেরি করবে। আপনি ওনার জন্য অপেক্ষা না করেন, আমি আসলে ওনাকে আপনার রুমে যেতে বলবো। না বৌমা, সমস্যা নাই, ওর সাথে আমার জরুরি কথা। এই এই যে আমার বাবা চলে আসছে। কি রে রাকিব, এত দেরি হইলো কেন? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। বসো বসো বসো। বলছি কি আব্বা, ওই দোকানে কাস্টমার ছিল তো, ওই যে বিদায় করে আসতে একটু দেরি হয়ে গেছে। রাকিব, আমি কই কি, তুমি তো ভালো শিক্ষিত, তুমি শিক্ষিত হয়ে যদি এখন চার ব্যবসা করো, এটা কি ভালো দেখায়? আব্বা, আপনি যেটা বলতে চাইতেছেন আমি বুঝছি, কিন্তু চার ব্যবসা তো হারাম না, হালাল ব্যবসা, হালাল টাকা। আমার অসুবিধা হইতেছে না আব্বা। তোমার অসুবিধা হইতেছে না, আমার কাছে তো খারাপ লাগে। আমি তো বাবা। শোনো, আমি একটা কাজ করি, এই অল্প একটু জমি বিক্রি করে তোমারে। আব্বা বেয়াদবি মাফ করবেন, আসলে আপনার কোনো কথা আমি এখন পর্যন্ত ফালাই নাই। কিন্তু আব্বা, আপনার জমি বেচা টাকা দিয়ে আমি দোকান দিলে হয়তো বা অনেক বড় একটা অ্যামাউন্ট নিয়ে অনেক বড় ব্যবসা দাঁড় করাইতে পারবো, কিন্তু ওই টাকার প্রতি আব্বা আমার কোনো মায়া থাকবে না। আমার সফলতা নাও আসতে পারে আব্বা। তাই বলছি যে আব্বা, আপনি আমার উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ আমি এই চায়ের দোকান থেকে অনেক বড় একটা ব্যবসা দাঁড় করাবো। আপনি জানেন আব্বা, ব্যবসা করা সুন্নত। সবই তো ঠিক আছে বাবা, তুমি তো মাস্টার্স কমপ্লিট করছো, এই সবাই কানাঘোষা করে। আর তাছাড়া আমি তো বাবা, বাবা হইয়া সন্তানের এত কষ্ট সহ্য কিভাবে করি কও? এই যে তুমি দাঁড়ায় থাইকে গরম কেতলি হাতে ধইরা এই চার পানি যেভাবে ঢালো, আমি তো এগুলো দেখি, আমার তো এগুলো সহ্য হয় না বাবা। আমি মাস্টার্স কমপ্লিট করছি না, মাস্টার্স কমপ্লিট করে আমি এইটাই শিখছি যে পৃথিবীতে কোনো কাজই ছোট না। আব্বা, আমার চায়ের ব্যবসাটা কিন্তু ইদানিং খুব ভালো চলতেছে। আপনি বললেন না আমি কষ্ট করি, আমি ইদানিং একটা ছেলেও রাখছি। খুব জমজমাট ব্যবসা আব্বা। আমি চাকরি কইরা যে টাকা পাইতাম, আমি হিসেব করে দেখছি এখন আমার এই ব্যবসার থেকে ওই চাকরির বেতন থেকে 3 ডাবল ইনকাম হইতেছে আব্বা। কিন্তু এই দেখো তোমার হাত লাল হয়ে গেছে ওই গরম কেতলি ধরতে ধরতে। আব্বা, এগুলো না আপনি চিন্তা করেন না তো, চলুন ক্ষুধা লাগছে একসাথে খামো, আসেন। আমি তো রুটি খাইছি। রুটি খাইছেন তো কি হয়েছে, আমাকে লগে অল্প একটু খাইবেন, আপনারা ছাড়া কোনোদিন খাইছি? আসেন। আচ্ছা ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব,
এই গরিবের বাড়িতে হাতির পাড়া কি মনে করে চেয়ারম্যান সাহেব? আসলাম খালা, তোমার তো আগেই একটা বিধবা ভাতার কার্ড দিছিলাম, এখন আবার একটা বয়স্ক ভাতার কার্ড হয়ে রয়েছে। তুমি অফিসে যাইও, গিয়ে নিয়ে আইসো। চেয়ারম্যান সাহেব, আমারে তো একটা বিধবা ভাতার কার্ড দিছেন, 3 মাস পর পর 1 বস্তা চাল পাই। এই চালই তো আমি খাইয়ে পারি না। ওই যে ওই পাড়ায় মর্জিনার মা, এর পোলারা ভাত কাপড় কিছুই দেয় না, না খেয়ে না দিয়ে বেড়ায়। এই বয়স্ক ভাতার কার্ডটা হেরে দিয়ে দেন। আরে ওই মর্জিনার মার কথা চিন্তা না করিয়া তোমার কথা চিন্তা করো। শোনো, তুমি একা একা এই ভিটায় না থাইকা আশ্রয় কেন্দ্রে তোমার জন্য একটা ঘর বরাদ্দ দেওয়া হয়েছে, তুমি যাই ওই ঘরে উঠো। কি কোন চেয়ারম্যান সাহেব, আমি এই ভিটা ছেড়া ওই আশ্রয় কেন্দ্রে উঠবো? না না চেয়ারম্যান সাহেব, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আরে খালা, তুমি বুঝো না কে? তুমি একা একা এখানে না থাইকা ওই আশ্রয় কেন্দ্রে আরো অনেক লোক আছে, এদের সাথে তুমি মিলামেশা থাকতে পারবা, কথাবার্তা বলতে পারবা। তাছাড়া রাহাত তোমার নামে বিচার দিছে, এই জায়গাটা নাকি রাহাত গো। তাই তোমারে বলছি, তুমি এই ভিট খালি করে দিয়া আশ্রয় কেন্দ্রে চলে যাও। কে বলছে এই ভিটা মাটি রাহাত গো? আমি আর আমার স্বামী রাহাত গো বাড়িতে কাজ করতাম, তাই ওর দাদা আমার নামে এই ভিটাটা লিখে দিছে। এই ভিটা তো ওগো না, এই ভিটা আমার। আমি বসির চেয়ারম্যান, আমার এক কথা 100 কথার সমান। এখনো সময় আছে, এই ভিটা বাড়ি ছাইড়ে দিয়া ওই আশ্রয় কেন্দ্রে যাইয়া উঠো। দেখেন চেয়ারম্যান সাহেব, আমি এই ভিটা ছেড়ে কোথাও যাবো না। আমার স্বামী এই ভিটায় মরছে, দরকার হলে আমি এই ভিটায় মরবো, তবু আমি কোথাও যাবো না চেয়ারম্যান সাহেব। 1 সপ্তাহের ভিতরে এই জায়গা খালি করিয়া ওই যে আশ্রয় কেন্দ্রে যেই ঘর দিছি ওই ঘরের মধ্যে যাইয়া ওঠেন, নাইলে কিন্তু ওই ঘরও পাইবেন না। হ্যাঁ? চলো। হায় হায়, এ কি কইলো, কি কইলো? আমি এখন কি করুম, আমি এখন কি করুম? আমি হয়েছে, আমি 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 ওই রাকিবের বাবার কাছে যাব। রাকিবের বাবার কাছে যেয়ে আমি বিচার দিব, আমি বিচার দিব। বৌমা, আমি একটু বাজারে যাইতেছি, চা খাই আসি। বাবা, বাবা, আমি আমি আপনার কাছে আইছি। আর চাষি যে এই সন্ধ্যার সময় আপনি আমার কাছে আইসেন, আপনারা তো উত্তেজিত দেখা যাইতেছে। কি হয়েছে চাষি? বাবা, আপনার বড় পোলা আর চেয়ারম্যান সাহেব আমার বাড়ি থেকে বাইর করে দিতেছে। আপনার আপনার ভিটার থেকে চেয়ারম্যান আর আমার পোলা বাড়ি করে দিতেছে কেন? আমি যে বাড়িতে থাকি ওই বাড়ি নাকি আপনাগো। আপনার বড় পোলায় চেয়ারম্যানের কাছে বিচার দিচ্ছে, চেয়ারম্যান আমারে বাড়ি থেকে বাইর করে দিতেছে। বাবা শোনেন চাচি, আমার ছেলে বা চেয়ারম্যান যেই হোক না কেন, আপনারে ওই বাড়ির থেকে কেউ বের করতে পারবে না। নিশ্চিন্তে আপনি বাড়ি ফিরে যান। যান। আচ্ছা বাবা, আমি যাইতাছি। আচ্ছা যান। চেয়ারম্যান আসসালামু আলাইকুম রাহাত ভাই। কি খবর রাহাত ভাই, মন খারাপ কেন? আর ভাই কোয়েন না, চেয়ারম্যান সাহেব হঠাৎ করে স্ট্রোক করছে, হসপিটালে নিতে নিতেই রাস্তায় মারা গেছে। লাশটা বাড়িতে রেখে যাইতেছি। কি কন, চেয়ারম্যান সাহেব মারা গেছে? কালকে তো আমাকে ডাকে নিয়ে চা খাওয়াইলো। ভাই এখন কথা কওয়ানোর সময় নাই। আব্বাই বই রয়েছে, জায়গা জমি 2 বাইরে ভাগ করে দিব, তারপর আবার চেয়ারম্যান সাহেবের জানাজায় যাবো। এখন থাকেন ভাই, পরে কথা বলবো। মন মেজাজ এমনি ভালো না ভাই। কি রে রাত, কই গেছিলি? আমি আজকে তোকে 2 ভাইরে জমি জমা ভাগ করে দিব। তোকে বললাম যে একটু তাড়াতাড়ি আসিস, কখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করতেছি। কই গেছিলি? কি হলো, চুপ করে আছিস কেন? বাবা, আমি আর চেয়ারম্যান সাহেব বাজারে বসে চা খাইতেছিলাম, হঠাৎ করে স্ট্রোক করছে। হাসপাতালে নিতে নিতেই রাস্তায় মারা গেছে, তাই লাস্ট চেয়ারম্যানের বাড়িতে রাইখা আইলাম। আজকে চেয়ারম্যান মারা গেছে? তুমি আজকে আমার কাছে একটা সত্য কথা বলো তো। আমি তো তোমার আজ পর্যন্ত কোনো জমি জমা লেখা দেইনি, তাইলে আমার সম্পত্তির থেকে 10 বিঘা জমি তুমি কিভাবে লেখা নিলা? তোমার লগে আমি আজকে আর কোনো মিছা কথা কমু না।
যা কমু সব সত্যি কথা কই দেব। তোমার কি মনে পড়ে একদিন শহরে নিয়া তোমারে দই চিরা খাওয়াইলাম, লুঙ্গি কিনা দিলাম, একটা অফিসে নিয়া তোমার অনেকগুলা কাগজে সাইন করাইলাম। ওই দিনই আমি তোমার 10 বিঘা জমি লেখা নিছি আমার নামে। ভাই তুমি শেষ পর্যন্ত আব্বার লগে বেইমানি করছো। 10 বিঘা জমি আব্বারে ভুলায় বেলায় তুমি মিথ্যা কথা বলে নিজের নামে লিখে নিছো। তুমি তো সেরা বাটপার হয়ে গেছো ভাই। তুমি আব্বার লগে বেইমানি করে ফেলাইছো। রাকিব, তুমি চুপ করো। রাহাত, আজকে তুমি সারা দিন যার সাথে তুমি চলছো সে আজকে মারা গেল। তার অগাধ সম্পত্তি সব কিছু সে রাইখে গেল। একটাবার চিন্তা করছো তার যে এত সয় সম্পত্তি, সে কি মারা যাওয়ার সময় এগুলা নিয়ে গেছে? নিয়ে যেতে পারে নাই, সব রাইখে গেছে। তুমি কি আমার একটা কথা কইতে পারবা? এই যে যত সম্পত্তি চেয়ারম্যান রাইখে গেল, এইগুলা কে ভোগ দখল করব? বাবা, চেয়ারম্যান সাহেব যত জায়গা জমি রেখে গেছে, স্থাবর অস্থাবর সম্পত্তি, সব তো তার পোলাই ভোগ করব। আচ্ছা বাবা, আরেকটা কথা আমারে কত, এই যে চেয়ারম্যান বৈধ অবৈধ পথে কত টাকা পয়সা কামাইছে, কত অন্যায় করছে, কত পাপ করছে, এই পাপের ফলও কি তার সন্তানরা ভাগ নিব? বাবা, চেয়ারম্যান সাহেব যত পাপ করছে, পাপের ফল তার ছেলে লেগে নিব। সব পাপের ফল চেয়ারম্যানের নিতে হইব। আচ্ছা বাবা, এই যে তুমি আমার সাথে সিটারি কইরা এই 10 বিঘা জমি লেখা নিলা, যখন তুমি এই দুনিয়ায় থাকবা না, তখন তোমার সন্তানরা কি তোমার এই পাপের ভাগীদার হইব? না বাবা, আমার পাপের হিসাব আমারই দিতে হইব। তাহলে কি লাভ? কি লাভ এত পাপ করার, এত হিংসা করার, এত অহংকার করার? এই দুনিয়া তো 2 দিনের রাত। আসার সিরিয়াল আছে, যাওয়ার তো সিরিয়াল নাই। তাহলে কেন আমরা এই দুনিয়াতে এত লোভ লালসা করি, এত সয় সম্পদের চিন্তা করি, সয় সম্পদের পাহাড় বানায় বানাই? কেন কেন করি এইসব? বাবা, আজকে আমি আমার সত্যি ভুলটা বুঝতে পারছি। চেয়ারম্যান সাহেব যে এত সম্পত্তি করছে, একটা কানা করি সম্পত্তি তো নিয়ে যেতে পারে নাই। বাবা, আমিও যে মানুষের ঠকিয়ে সম্পত্তি করবো, একটা কানা করে তো নিয়ে যেতে পারব না। আমার তুমি মাফ করে দাও। আব্বা, আপনার একটা কথা বলি আজকে। আপনি এতদিন আমার যত উপদেশ দিছেন, আপনি যত ইনসাফ করছেন, আমি কিচ্ছু বুঝিনি। আপনি যা বলছেন আমি খালি ওইটা মুখ বুঝে সহ্য করছি আর শুনছি, ওটাই আমি পালন করছি। আজকে বুঝলাম আব্বা, আপনি কেন এত ইনসাফ করছেন। আব্বা, আমি পড়ছিলাম বইয়ের মধ্যে, আমার রাজা মহারাজা সবাই সম্পদের জন্য অনেক পারাপারি করছে, সবারই একদিন না একদিন কবরে যাইতে হচ্ছে। কেউ এই জমি জামা অট্টালিকা কিচ্ছু নিয়ে কবরে যাইতে পারে না। আব্বা, আপনি যে আমার সবসময় বলতেন হালাল পথে চলো, হালাল খাবার খাও, সৎভাবে চলাচল করো। আব্বা, এতদিন আমি সবকিছু শুনছি কিন্তু না বুঝে আজকে বুঝলাম। আব্বা, আব্বা, আপনার মানুষ মূর্খ বলে না, মানুষ বলে আপনি পড়াশোনা করেন না। তা আমি বলতেছি আব্বা, আপনি আপনি শ্রেষ্ঠ শিক্ষক। আমার জীবনে আমি যত ছাড় পাইছি সবার থেকে শ্রেষ্ঠ আপনি। আব্বা, আমি কথা দিতেছি, আজকের পর থেকে আপনার প্রত্যেকটা উপদেশ আমি সারাটা জীবন অক্ষরে অক্ষরে পালন করব। আপনি আমার বটগাছ, সারাটা জীবন আপনি এরকম ছায়া দিয়ে দেবেন। আব্বা, আজকে আমি তোমাদের 2 ভাইয়ের কথা শুনে খুব খুশি হইলাম, অনেক ভরসা পাইলাম। আর তোমাদের প্রতি আমার এই আস্থাটা এখন আমার হইল। শোনো বাবা,
আজকে আমি তোমাদেরকে যা বলবো মন দিয়ে শুনবা, এবং এই কথাগুলো যতদিন বেঁচে থাকবা ততদিন মনের মধ্যে আটকায় রাখবা। ইনসাফ মতো চলবা, সারাটা জীবন যতদিন বেঁচে আছো ইনসাফ মতো চলবা। ইনসাফ অর্থ হচ্ছে ন্যায় বিচার করা। ইনসাফ হচ্ছে তোমরা একসাথে খেতে বসছো, তোমার পাশে একজন সে কম খাইতেছে, তুমি একটু কম খেয়ে তাকে পরিপূর্ণ খাওয়াও। আর তোমার পড়শি একজন অসহায় বস্ত্রহীন, তুমি একটা বস্ত্র কম কিনে আরেকটা বস্ত্র তুমি তাকে দাও, তাকে সাহায্য করো। এটাই হচ্ছে ইনসাফ। এটা কিন্তু তোমাদের বাবার আদেশ, মনে রাখবা।